আমন্ত্রণ সবাইকে সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন আজ পত্রিকায় অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তৌহিদুল হক। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং এর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। আপনাকে আরটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। এবং এই সময়ে দেশের এবং দেশের বাইরে আরটিভি যারা দেখছেন সব দর্শককে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই। দর্শক, আমরা সংবাদ বিশ্লেষণে যাব, তবে তার আগে চলুন আজ যে সকল পত্রিকা বের হয়েছে তার শিরোনামগুলো দেখে আসি। প্রথমেই আছে দৈনিক ইত্তেফাক, তাদের লিড নিউজ। এটি উপজেলা নির্বাচন কেন্দ্রিক একটি শিরোনাম। সেটি হচ্ছে তৃণমূল আওয়ামী লীগে বিশৃঙ্খলার মূলে বিদ্রোহী প্রার্থীরা। এরপরে আছে ভারতে ভোট যুদ্ধ শুরু হচ্ছে কাল। আরেকটি খবর, এবার রায়পুরায় দুর্বৃত্তের আগুনে একই পরিবারের 4 জন দগ্ধ, আটক 2। অধ্যক্ষের নির্দেশেই নুসরাতকে হত্যার পরিকল্পনা করে নুরুদ্দিন। এরপরে আছে সমকাল, সম্পদের পাহাড় গড়ে তারা কারাগারে, লাইভ সাপোর্টে রেখেই রাফির অস্ত্র পাচার। বাংলাদেশ প্রতিদিন, তাদের লিড নিউজ, শীর্ষ 20 গডফাদার বহাল। এরপর আছে জরিপে এগিয়ে মোদি, রাহুলের জোটে তেজ। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পেছনের পাতায় একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে অস্ত্র জমা দিয়ে 595 চরমপন্থীর আত্মসমর্পণ। এরপরে আমাদের হাতে আছে আমাদের সময়, তাদের লিড নিউজ, এবার ঘুমন্ত 4 জনকে পুড়িয়ে হত্যার চেষ্টা। এরপর এখনও 8 আসামির 6 জনই অধরা। লোকসভা নির্বাচন, বিভিন্ন সমীক্ষার তথ্য, ক্ষমতায় থাকছেন মোদি। এরপরে আছে জয় দিন, নৌকার পক্ষে কাজ করে ঘর ছাড়া আওয়ামী লীগ কর্মীরা, ভোটের প্রচারে মোদি ও হাসিনায় যত মিল। আরেকটি খবর, রোহিঙ্গাদের কারা পাসপোর্ট দিচ্ছে তদন্ত করবে দুদক। সময়ের আলো, রমজানের আগেই বাজারে আসছে টিসিবির 5 পণ্য। এরপরে আছে বেড়েছে মূল্যস্ফীতি, সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস দপ্তরে জানাজা অনুষ্ঠিত, চোখের জলে বিদায় অগ্নিসেনা সোহেলের। এরপরে মানবজমিন, ভোটের জেরে তাণ্ডব, ঘর ছাড়া স্ব পরিবার, ডেডলাইন ঝিনাইদহ। আরেকটি খবর, রাত পোহালেই ভারতে ভোট, ভানুয়াতুতে দুর্ভোগে শতাধিক বাংলাদেশি, আত্মহত্যার হুমকি। আমাদের হাতে সর্বশেষ পত্রিকা ইংরেজি দৈনিক দি ইন্ডিপেন্ডেন্ট, তাদের লিড নিউজ, বাংলাদেশ 6 US সাপোর্ট ফর সেফ জোন ইন রাখাইন। এরপর আছে 596 আউটলেজ ফর 14 ডিস্ট্রিক্টস গিভ আপ আর্মস। দর্শক, এই ছিল সংবাদ শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। জনাব আলমগীর হোসেন, আপনিও সংবাদ শিরোনামগুলো শুনলেন। আমরা যে বিষয়টি দিয়ে আলোচনা শুরু করতে চাই, এটি আমাদের সকলকেই কষ্ট দিয়েছে এই ঘটনাটি। সেটি বনানীর এফআর টাওয়ারের একজন অগ্নি সেনা ফায়ারম্যান, তিনি সবাইকে বাঁচাতে গিয়ে তিনি নিজেই প্রাণ দিতে হয়েছে তাকে। অর্থাৎ তাকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই ধরনের তাকে নিজের জীবন ঝুঁকির মধ্যে রেখে অন্যকে সেভ করতে গিয়ে আজকে তাকে আমরা হারিয়েছি। তার জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং দাফনও সম্পন্ন হয়েছে। এবং আমরা যতটুকু জেনেছি যে তার পরিবারে বলা যেতে পারে অন্যতম উপার্জনক্ষম ব্যক্তি তিনি ছিলেন। তার আয় পরিবার চলত, সেইভাবে তার পরিবারের লোকজন থেকে একজনকে চাকরি দেওয়ার বিষয়টি উঠে এসেছে, অর্থাৎ পারিবারিক নিরাপত্তার বিষয়টি উঠে এসেছে। কিভাবে দেখছেন ঘটনাটি? আপনি নিজেই পড়লেন কয়েকটি পত্রিকার শিরোনাম, যে চোখের জলে সোহেল রানার বিদায়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তার পরিবারে যদি যোগ্য কেউ থাকে তাহলে চাকরি দেওয়া হবে, এরকম নানা কথা। কিন্তু আমি যেটি বলতে চাই যে বনানীর এফআর টাওয়ারে যখন অগ্নিকাণ্ড হলো, ফায়ার সার্ভিসে কিন্তু আরও কর্মী ছিলেন, বহু লোক ছিলেন, কিন্তু সেখানে কিন্তু সোহেল রানা সবাই হয়নি। সোহেল রানা কিন্তু একজনই ছিল, এবং সে তার নিজের জীবন বাজি রেখে যে সাহসিকতার পরিচয় দিয়েছে, হয়তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে এক সময়
তাকে বিদায় নিতে হয়েছে আমাদের মাঝখান থেকে। এটি কিন্তু অনুকরণীয়, এটি কিন্তু প্রত্যেকটি বাহিনীর সদস্যদের জন্য অনুকরণীয়। কিন্তু যে ছেলেটি বা যে ফায়ারম্যান সোহেল রানা সবার জীবন বাঁচাতে নিজের জীবন বাজি রাখলো, তার কি হবে? তার যে আপনি একটু আগেই বললেন যে তার বোধহয় পরিবারের উপার্জন খুব অন্যতম, তিনি তার ভাই, আজকে আমি বিভিন্ন টেলিভিশনে ফুটেজ দেখছিলাম বা আমার পত্রিকাতেও আজকে আমি এটাকে খুব গুরুত্ব দিয়ে ছেপেছি, আহাজারি করে বলছেন যে আমার ভাইটিই আমাদের উপার্জনের একমাত্র ছিল, আমরা এই ভাইকে কিভাবে ফিরে পাবো, নানা কথা। কিন্তু আমার যেটি এটি মনে হয়, সরকার যদি এই ধরনের কাজকামকে উৎসাহিত করতে চায় তাহলে এদেরকে একটি পুরস্কৃত করতে হবে। সোহেল রানাকে হয়তো আমরা আর ফিরে পাবো না, কিন্তু তার যে সাহসিকতা সেটাকে অনুকরণীয় করে যেন অন্য বাহিনীর বা এই ফায়ার সার্ভিসের কর্মীরাও যেন এইরকম জীবন বাজি রাখতে সাহস পায়। আর আজকে যদি এই সোহেল রানার পরিবার নিঃস্ব হয়ে যায়, তার পরিবারটি যদি হয়তো আমরা নানা গণমাধ্যম এক দুদিন তার এই শিরোনাম করছি, লিড নিউজ করছি, গুরুত্ব দিয়ে ছাপছি, কিন্তু এটি কিন্তু 2-4 দিন 5 দিন পরে এটি হারিয়ে যাবে, ভুলে যাবে ঘটনার ভিড়ে এটি ভুলে যাবে। কিন্তু এইটাকে ভুলে যেতে দিলে হবে না। সরকারকে এটি একদম নিশ্চিত করতে হবে যে এই সোহেল রানার পরিবারকে তারা যেন অর্থ কষ্ট না থাকে, তাদের যদি তার ভাই আছে বা অন্য কাউকে এই পদে বা একটি চাকরির ব্যবস্থা করতে হবে, তাহলেই কিন্তু অন্য বাহিনীর সদস্যরা বা এই বাহিনীর সদস্যরা এইরকম জীবন ঝুঁকি রেখে কাজ করতে চাইবে। সেটি হচ্ছে যে পরিবারের কাছ থেকে যেটি মূলত দাবি, তারা তো সোহেল রানাকে এখন আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, সেটি তারাও এটা উপলব্ধি করতে পারে বা সেটি তারা বোঝে, কিন্তু তাদের পরিবারের আয়ের যে নিশ্চয়তা, সেই জায়গাটি যদি সরকার এখন করে, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন বা পরিবারের কাছ থেকে যে ধরনের বক্তব্য এসেছে, সব কিছু মিলে আমরা মনে করি যে বর্তমান সরকার এই বিষয়টির প্রতি নজর দিবে। আমরাও তাই আশা করি এবং নজর দিতেই হবে, দিবে। আমাদের মনে হয় যে সব কিছুর কথা মাথা রেখে সরকারকে এটি নজর দিতে হবে। এবং আমি তো আগেই বলেছি যে এটিকে যদি তার পরিবারকে যদি সচ্ছল না করা যায় বা এই পরিবারটি যদি ভেঙে যায় বা অর্থকষ্টে ভোগে, তার দায়িত্ব কিন্তু সরকারকেই নিতে হবে। এবং আমার যেটি বলার কথা সেটি হচ্ছে যে এইটাকে যদি পুরস্কৃত করা না যায়, তাহলে অন্য কোনো বাহিনীর বা এই ফায়ার সার্ভিসের কোনো কর্মী কিন্তু এ ধরনের জীবন বাজি রেখে কাজ করতে আসবে না, যে আমি জীবন বাজি রেখে কাজ করলাম কিন্তু আমার পরিবার, আমার জীবন এবং পরিবারের নিশ্চয়তা কোথায়? আর এটিকে যদি সরকার পুরস্কৃত করতে পারে, তাহলে আমার মনে হয় এ ধরনের জীবন বাজি রাখা তরুণেরা, যুবকেরা এগিয়ে আসবে, বারবার এগিয়ে আসবে, বারবার বিভিন্ন দুঃসময় তারা এগিয়ে আসবে। রাইট। আরেকটি খবর, সেটি হলো নুসরাত জাহান রাফি, তার শারীরিক অবস্থাও খুব একটি বেশি ভালো এটিও আমরা বলতে পারছি না, কারণ তাকে সিঙ্গাপুরে নেওয়ার যে নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন সেটি তার শারীরিক অবস্থার কারণে সম্ভব হচ্ছে না, আমরা পত্রপত্রিকায় যতটুকু জেনেছি। তো এখন যে আমাদের সমাজে যে অবক্ষয়গুলো হচ্ছে, সামাজিক অবক্ষয় যেগুলো হচ্ছে, যে একজন প্রিন্সিপাল কিভাবে একজন শিক্ষার্থীর পরীক্ষা চলাকালীন সময় বা অন্য যে কোনো সময় তাকে হত্যার পরিকল্পনায় একটি টিম গঠন করা এবং কিভাবে হত্যা করা হবে তার নকশা তৈরি করা, এবং সেটি তাহলে শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে যে সম্পর্ক কিংবা শ্রদ্ধার যে জায়গাটি, সেটি তো আসলে দিন দিন অনেকটাই অবক্ষয়ের দিকে যাচ্ছে। দিকে যাচ্ছে এবং এটি বোধহয় থাকলো না বলে মনে হচ্ছে আমার। আজকে আমি ফেসবুকেও যে প্রিন্সিপালের চেহারা দেখলাম, ছবি দেখেই আমার মনে হচ্ছিল যে উনি খুব একটি, আমি জানি না, নিশ্চিত নেই এই বিষয়ে, তবু উনি খুব একটি ভালো স্বভাবের লোক না, চেহারা দেখেই মনে হচ্ছিল আমার। তো এই যে দেখেন যে এই মেয়েটির পরীক্ষার সময় 4 জন বোরকা পরা, এবং আজকে যেটি আমরা জানলাম, আমার নিউজ রুম থেকে আমি জেনেছি যে পপি যাকে ধরা হয়েছে সেটি বোধহয় অধ্যক্ষেরই শালিকা, হ্যাঁ এরকম। তো দেখেন, এবং এটি নাকি তারই পরিকল্পনা হয়েছে। তার এর চেয়ে খারাপ, এর চেয়ে জঘন্য ঘটনা কি আর ঘটতে পারে? বাবা মার পরেই তো শিক্ষার্থী বলেন, ছাত্রছাত্রী বলেন, তারা কিন্তু শিক্ষককে সেই জায়গাটা দিয়ে রাখে, কিন্তু সেই জায়গাটির জন্য এইরকম অপব্যবহার হয়, তাহলে এই যে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, সেটি কি আর, এই পবিত্রতা তো নষ্ট হয়ে যাবে, এবং এটি বোধহয় এই আস্থাহীনতার একটি বড় জায়গা তৈরি হবে। এবং একই সাথে এখানে আরেকটু আমরা আলোচনা করতে চাই, সেটি এভাবে যে এই অধ্যক্ষ সাহেব যিনি, তিনি কিন্তু এর আগেও 2 থেকে 3 বার অভিযুক্ত হয়েছেন একই অভিযোগে। তো সেক্ষেত্রে নিশ্চয়ই এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার একটি তো কমিটি আছে, এবং সেখানে কিন্তু এই কমিটি তার এই ধরনের অভ্যাসগুলো বা এই ধরনের হ্যাবিটের কথা না জানার কথা না। তাহলে নিশ্চয়ই অধ্যক্ষ সেই কমিটির সদস্যদের ম্যানেজ করে তিনি চলতেন। তাহলে স্কুল বা এই কলেজ পরিচালনা কমিটির একটি তো বড় দায়িত্ব আছে এই ঘটনার পেছনে, সেটি ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক, তাদের আসলে
করণীয় জায়গাটা কি থাকে? দায়িত্ব আমার মনে হয় তাদের দায় আছে একদম, এইটি তারা কোনোভাবেই অস্বীকার করতে পারে না। কারণ একটি বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু ম্যানেজিং কমিটি যারা থাকে তারাই মূলত পরিচালনা করে এবং তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী। ইচ্ছে করলেই তারা প্রিন্সিপাল বা যিনি প্রতিষ্ঠান প্রধান থাকেন তাকে বরখাস্ত বা নানা রকম শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন। এবং এই যে মেয়েটি নুসরাত জয় অগ্নিদগ্ধ হয়েছে, সেও কিন্তু এই প্রিন্সিপালের বিরুদ্ধে আগেই বোধহয় পুলিশে অভিযোগ করেছে এবং সেই অভিযোগটা উঠিয়ে নেওয়ার হুমকি সেটি মেয়েটি শুনে নেই, সাহসিকতার পরিচয় দিতে গিয়ে আজকে তার এই অবস্থা। এবং আমরা দোয়া করি মেয়েটি সুস্থ হয়ে ফিরে আসুক, কিন্তু সেই সম্ভাবনা বোধহয় খুব বেশি আছে বলে আমরা মনে করছি না। এবং আমাদের দেশের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। তো সেটা এই ঘটনার সাথে মিল রেখে আজকে আরেকটি ঘটনা, যেটি নরসিংদী রায়পুরে যেটি হয়েছে, যে জমি সংক্রান্ত বিরোধের জেরে, সেটি থাকতেই পারে, জমি সংক্রান্ত বিরোধ থাকতেই পারে বা অন্যান্য বিষয়ে প্রতিবেশীর সাথে অমীমাংসা থাকতেই পারে, কিন্তু একই পরিবারের 4 জনকে দগ্ধ করা, এই যে এক ধরনের সামাজিক অস্থিরতা, মানুষের মধ্যে সম্পর্কের প্রতি এক ধরনের বিতৃষ্ণা তৈরি হওয়া, এটি আসলে আমাদের কি ধরনের ইঙ্গিত দেয়? দেখেন, আপনি আরেকটি কথা, যে শুধু একই পরিবারের 4 জন না, ঘুমন্ত ছিল তারা, ঘুমন্ত 4 জনের উপর এই যে অগ্নিসন্ত্রাস, এটি আমাদের ইঙ্গিত দেয় যে আমরা বোধহয় দিনে দিনে বর্বরতার চরম সীমায় পৌঁছে যাচ্ছি। এটি কি ভাবা যায়? আমি যেটুকু শুনেছি যে তাদের একটি পারিবারিক কোন্দল বা দ্বন্দ্ব, জমি জমা কেন্দ্রিক, সেটি তো হতেই পারে, কিন্তু সেইটুকুর জন্য 4 জন ঘুমন্ত মানুষের উপর এরকম ভাবে জমির বিরোধে আমাকে, যার সাথে বিরোধ তাকে আমাকে মেরে ফেলতে হবে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে, এই যে একটি অসুস্থ চিন্তা, এই চিন্তা তো খুব একটি বেশি ভালো লক্ষণ না। নিশ্চয়ই হ্যাঁ, ভালো লক্ষণ না তো অবশ্যই। এবং এইগুলির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। আমার মনে হয় যে সরকারের যারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বা এই মন্ত্রণালয়কে ভেবে চিনতে এইগুলির বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের তো একটি স্বভাবজাত ধর্ম আছে এই মানুষের, যে আমরা অন্যায় করে যদি পার পেয়ে যাই তাহলে আমরা সেটাতে আরও উৎসাহিত হই, যে হয়নি তাহলে আরও কিছু করি, তাহলে এটির ভয়াবহতা আরও বাড়বে। এই ধরনের ভয়াবহতা বন্ধ করার জন্য সরকারকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং এই বিষয়ে মানে খুব গভীরভাবে তদন্ত করে খুব কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের পরিস্থিতি বন্ধ হবে না বলে আমার বিশ্বাস। এবং আমরা মানবিকভাবে আমরা আসলে দিন দিন খুব বেশি অমানবিক হয়ে যাচ্ছে, এটি আমার ব্যক্তিগত উপলব্ধি। এবং এখানে যে বিচারহীনতার যে সংস্কৃতি, যে বিষয়টা আপনি বলছেন, যে অতীতে তো এই ধরনের ঘটনা ঘটেছে, তো সেই ঘটনাগুলোর বিচার যথাযথ সময়ে না হওয়ার কারণেই কি আসলে এই ধরনের ঘটনাগুলো বাড়ছে? হ্যাঁ, আসলে এটি তো 100% সত্য। কারণ আমি যদি অন্যায় করি আর আমার সেই অন্যায়টা যদি আমি শাস্তি না পাই, তাহলে তো আমার মধ্যে অন্যায় করার প্রবণতা বাড়বে, যে আমি অন্যায় করেছি, হয় নাই, তাহলে আমি এর চেয়ে আরও একটু বড় অন্যায় করি। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং আমি আবারও জোর দিয়ে বলতে চাই, বিশেষ করে অগ্নিসন্ত্রাসটা কিন্তু ইদানিং আবার মাথা ছেড়ে দিয়ে উঠেছে। ধরেন বনানীর রেপার টাওয়ারে তো অগ্নিকাণ্ড হলোই, যেটাতে অনেক মানুষের প্রাণ গেল, আমরা সে সমস্ত স্মৃতি এখনও বোধহয় আপনার আমার চোখে ভাসে। যে কিন্তু তার পাশাপাশি এই যে নুসরাতের ঘটনার পরে এইটি যদি এইভাবে হয়, তাহলে আমার বোধহয় আমরা দিন দিন অমানবিকতার চরম শিখরে পৌঁছে যাব এবং সেখান থেকে বেরিয়ে আসা আমাদের জন্য খুবই মুশকিল হয়ে দাঁড়াবে। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। না, অবস্থা সেই দিকে যাচ্ছে। আমরা মনে করি যে আসলে এই সামাজিক বিষয়গুলোতে রাষ্ট্রের এবং যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের আরও বেশি মনোযোগী হওয়া উচিত। বিশেষ করে মানুষের সম্পর্কের যে গতিশীলতা এবং এর যে স্থায়িত্ব, এই বিষয়টি আসলে নজর দেওয়াটা জরুরি। আরেকটি খবর আসতে চাই, সেটির উপজেলা নির্বাচন। সেই খবরটি এভাবে পত্রিকার পাতায় স্থান পেয়েছে, সেটি হচ্ছে যে তৃণমূলে আওয়ামী লীগে যে বিশৃঙ্খলা হয়েছে, সেই বিশৃঙ্খলার মূল কারণ হলো বিদ্রোহী প্রার্থী যারা, তাদের কারণে মূলত এই বিশৃঙ্খলা হয়েছে। তো আমরা পত্রিকা মারফত যেটি জানতে পেরেছি যে শুক্রবার দলের যে প্রেসিডিয়াম সভা হবে, সেখানে সিনিয়র নেতারা এই বিষয়টি উত্থাপন করবেন এবং একই সাথে সাংগঠনিক শাস্তি চায় দলের অনুগত কর্মী যারা রয়েছেন। হ্যাঁ, এটি এখন আমার মনে হয় যে চতুর্থ ধাপে উপজেলা নির্বাচন হওয়ার পরে এই মাত্রাটা অনেক বেশি হয়েছে। আমার নিজের বাড়ি খুলনাতে, তো খুলনার অনেকগুলি উপজেলাতে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে এবং তারপরে আমরা শুনছি যে আওয়ামী লীগে যারা নৌকা করেছে, নৌকা প্রতীকে যারা ভোট দিয়েছে, তারা বাড়িতে থাকতে পারছে না। এর কারণ হচ্ছে এটি যদি ধরেন আওয়ামী লীগ থেকে যদি
বরাদ্দ হয়, মনোনীত করা হয়, তাহলে যিনি নৌকা পেয়েছেন সেটাই তো দলের মানে দলের নেতা কর্মীরা তার পক্ষেই কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই নৌকা যখন পরাজিত হলো, বিদ্রোহী প্রার্থী জিতলো, তখন সেই আওয়ামী লীগেরা যদি বাড়িতে না থাকতে পারে, তাহলে এটিতেও আমাদের মনে হয় যে মারাত্মক অশনি সংকেত। এটি একটি বিষয়। আরেকটি জিনিস হচ্ছে, আমি যেটা নিউজটাতে খেয়াল করলাম, যে সিদ্ধান্ত হয়েছে যে যে সমস্ত বিদ্রোহী প্রার্থীর প্রতি মন্ত্রী, এমপিরা বা আওয়ামী লীগের বড় পদ ধারণ করে এরকম লোকরা সাপোর্ট দিয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তারা ভবিষ্যতে নৌকা পাবে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যিনি বিরোধিতা করলেন, যিনি বিদ্রোহী প্রার্থী হলেন, তিনিই তো মূল অপরাধী। আপনি তাকে যে সাহায্য করেছে, মন্ত্রী হোক, এমপি হোক, অথবা জেলা সভাপতি, সেক্রেটারি হোক, তারা কিন্তু সহযোগী অপরাধী আমি মনে করি। তাহলে আপনি মূল অপরাধীকে বাদ দিয়ে সহযোগী অপরাধীদের শাস্তি দিবেন, এটি তো হতে পারে না। কারণ দল থেকে যদি তাকে সমর্থন দেওয়া না হয়, সেটি প্রকাশ্যে অপ্রকাশ্যে, কোনো তৃণমূল কর্মী বা সে যে লেভেলেরই হোক, তার সেই সাহসটি নিশ্চয়ই হবে না যে বিদ্রোহী প্রার্থী হওয়ার। হ্যাঁ, সেটি তো হবেই না। আর আমার বক্তব্য হচ্ছে, যিনি বিদ্রোহী প্রার্থী হলেন, তিনি তো দলের শৃঙ্খলা ভঙ্গ করলেন। সেটি যার উৎসাহী হোক, যার অনুপ্রেরণাই হোক, বা যার উপরে লেভেলের কারণে আশীর্বাদেই হোক। কিন্তু মুশকিলটা হচ্ছে, তিনি শৃঙ্খলা ভঙ্গ করলেন। আপনি যদি শাস্তি দেন, তাহলে প্রথমে তাকেই দিতে হবে, তারপরে তাকে যারা সহযোগিতা করেছে তাদের। এখন আপনি মূল অপরাধীকে বাদ দিয়ে সহযোগী অপরাধীদের শাস্তি দিবেন, তাহলে তো এই বিশৃঙ্খলা হবে না, মানে এই বিশৃঙ্খলা দূর হবে না। আরেকটি কথা আমি যেটি শোনা যাচ্ছে, অনেকেই বলছেন যে এই যে সরকার থেকে বা দলীয় ফোরাম থেকে বলা হলো যে এদের বিদ্রোহীদের বিরুদ্ধে, প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, কিন্তু তাদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটি ইঙ্গিত করে যে আসলে তৃণমূলের রাজনীতিকে চাঙ্গা রাখার জন্যই হয়তো আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে এরকম সিদ্ধান্ত। কারণ এখন তো আসলে মূল বিরোধী দল বলে কেউ নেই। তাহলে যদি আওয়ামী লীগের মধ্যেও দুটি পক্ষের মধ্যে একটু উত্তেজনা থাকে, একটু ধাওয়া পাল্টাও দেওয়া থাকে, তাহলে মনে হবে যে না, রাজনীতি আছে, একেবারে রাজনীতিহীন হয়ে গেছে আমরা, এটি মনে হবে না। আলমগীর হোসেন, আরেকটি খবরে আসতে চাই, সেটাও নির্বাচন কেন্দ্রিক, তবে বাংলাদেশের নির্বাচন নয়, ভারতের নির্বাচন। কাল থেকে ভারতে ভোট যুদ্ধ শুরু হচ্ছে। এখানে আমরা পত্রপত্রিকায় যে বিষয়টি পাচ্ছি, সেটা হচ্ছে যে কে ক্ষমতায় থাকবে। কোনো সমীক্ষা বলছে মোদিই ক্ষমতায় থাকবে, আবার অন্য সমীক্ষা বলছে রাহুলের একটি বেশ সম্ভাবনা রয়েছে। কি মনে হয় আপনার কাছে? না, এটি তো প্রথম ধাপের লোকসভা নির্বাচনের প্রথম ধাপ, রাত পোহালেই কাল বোধহয় হবে। এখনই আসলে এই বিষয়ে মানে মন্তব্য করার খুব একটা সময় আসেনি। আমার মনে হয় যে আর একটু অপেক্ষা করতে হবে, দেখা যাবে। তবে আসলে জরিপ, নানা রকম জরিপে তো উঠে আসছে নানা কথা। কেউ বলছে যে না, কোনো জরিপ বলছে না মোদি এগিয়ে, কোনো জরিপে আছে যে রাহুল গান্ধী এগিয়ে। আমার মনে হয় আর কিছুদিন অপেক্ষা করতে হবে প্রকৃত চিত্র বলার, মন্তব্য করার সময় আসলে সময় আসে নাই। আরেকটি খবর, এটা দিয়ে আমরা শেষ করব, সেটি হচ্ছে আমাদের রেলপথ উন্নয়নকে কেন্দ্র করে একনেকে 16,000 কোটি টাকা অনুমোদন দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, সেটি আখাউড়া সিলেটের রেলপথ প্রকল্পে। তো এই জায়গাটা, সেটা হচ্ছে বিশ্বের অন্যান্য দেশগুলোতে আমরা দেখি যে রেল কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থায় মূলত মূল যোগাযোগ ব্যবস্থা। তো সেই জায়গায় কিন্তু আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও সেই জায়গাটা যেতে পারছি না। এই বিষয়ে আমি ব্যক্তিগত একটি অভিজ্ঞতার কথা বলি। আমার অফিসে কাজ, আমার সম্পাদকীয় উপসম্পাদকীয় পাতাটা দেখেন মান্নান ভাই, উনি খুব সিনিয়র মানুষ, ওনার বাড়ি গাজীপুরের এদিকে কোথাও। তো আমি দেখলাম অনেকদিন উনি 1টা-1.5টা অফিসে আসে। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি এত দেরি, বললো দেরি করে কেন আসেন? উনি বললেন যে আমার বাসে খুবই যানজট হয়। পরে উনি এখন একটা সিস্টেম চালু করেছেন, ট্রেনে ওঠেন ওখান থেকে কমলাপুরে এসে নামেন, তাতে উনি বোধহয় 30-35 মিনিটের মধ্যে চলে আসতে পারেন। তাহলে আপনি এটুকু থেকেই বুঝুন যে রেলপথের দিকে জোর দিলে সরকার বা আমরা যদি যাইতাম, তাহলে কিন্তু এই যে আমরা নানা রকম শ্রম ঘন্টা নষ্ট হয়, নানা রকম কথা কাজে বলি, এই যে এখন অবশ্য মেট্রো রেলের কাজকাম চলছে, তো এই রেলপথটাকে যদি জোর দেওয়া হতো, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু সাশ্রয় হতো এবং পৃথিবীর উন্নত সমস্ত দেশে রেল পথটাকে, রেল ব্যবস্থাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দেশে দেওয়া হয় না। এর বিশেষ কিছু কারণও আছে। যেমন ধরেন, রেলপথ সরকারের একটি মানে অলাভজনক খাত, বিমান খাতও তাই, এবং এটিতে সরকার বোধহয় এই অলাভজনক খাত বলেই এটিকে গুরুত্ব দেয় না। কিন্তু মুশকিল হচ্ছে যে রেল কিন্তু অলাভজনক হওয়ার কোনো খাত না। এটি আপনি শুনবেন যে রেলের ব্যবসা হচ্ছে না, তাহলে রেলের টিকিট আপনি যান, কালকে পাবেন কিনা দেখবেন যে 3 দিন আগে থেকে টিকিট নেই। আজকে একটি মিডিয়া নিউজ আমি দেখলাম যে অগ্রিম টিকিট যেগুলি বিক্রি হয়েছে, রেল স্টেশনের ম্যানেজারের রুমের আলমারিতে 474 বা 574 এরকম একটি ফিগারের অগ্রিম টিকিট পাওয়া গেছে। তাহলে এখান থেকে আপনি বুঝুন যে রেলের দুর্নীতিটা কোন জায়গায়।
এবং আমার মনে হয় যে দুর্নীতির জায়গাগুলি বন্ধ করে রেলপথটাকে যদি সরকার গুরুত্ব দেয় তাহলে আমাদের দেশের অনেক সমস্যা আমরা দূর করতে পারবো এবং আমাদের যে অতি জরুরি অতি প্রয়োজনীয় শ্রমঘণ্টা কোটি কোটি লক্ষ লক্ষ শ্রমঘণ্টা নষ্ট হচ্ছে সেটি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তার মানে মূলত আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমাদের দুর্নীতির কারণেই রেলপথ আসলে বারবার লোকসানের সম্মুখীন হয়, বরং দুর্নীতি রোধ করা গেলে রেলপথকে আমরা অন্যতম যোগাযোগ ব্যবস্থা বা মাধ্যম হতে পারে বাংলাদেশের, যেটি আমাদের ঢাকা শহরের নিশ্চয়ই চাপ কমাবে, জনগণের চাপ কমাবে। কারণ ঢাকার আশেপাশে যারা বসবাস করে তারা নিশ্চয়ই অফিস করে আবার বাসায় তার নিজ গ্রামে ফিরে যেতে পারবে। জনাব আলমগীর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আরটিভির আবারও বলি দেশের এবং দেশের বাইরের এখন যে সময়টি বোধহয় প্রবাসীদের জন্য বেশ উপযুক্ত সময়, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাকেও ধন্যবাদ জানিয়ে শেষ করতে ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ পত্রিকায় অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ পত্রিকায় অনুষ্ঠানটি শনি থেকে বুধবার রাত 1:30 সম্প্রচার হয়। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আরটিভির সাথেই থাকুন।